যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি যেভাবে আনন্দ দেন না, ওই পৃথিবীর সব কিছু ভুলে যাই, তাই আনন্দ হয়। আচ্ছা, আমি যে তোমাকে মাঝে মধ্যে এত আদর করি, এত ভালোবাসি, এত জায়গায় ডাকি, তুমি যে আসো, তো এর অনুভূতি তোমার কেমন লাগে? শান্তি লাগে। মানে পৃথিবীর সমস্ত সুখ আমি এরই মাঝে খুঁজে পাই, স্যার। ঠিক আছে, তুমি যখন আমার মধ্যে এত সুখ পাইছো, ঠিক আছে, তাহলে প্রস্তুত নিয়ে আসো। আবার নতুন করে অনেক মজা করে খেলবো, খেলা হবে। প্রস্তুত নিয়ে এসো, ঠিক আছে? কারণ আপনি রূপটা যে এত বড় আর এত মোটা, অনেক ভালো লাগে। আচ্ছা জান, বলো তো দেখি আমার জিনিসটা তোমার কেমন লাগে? ও হো হো হো। আচ্ছা, তাহলে তোমার হাজবেন্ডটা অনেক শান্তি লাগে না তোমার? শান্তি লাগলে বলতো, মনে করেন কত অত কৌশলে অত বুঝতে দিতে পারে না। আর আমি বলতেছি কি, যে আজকে তোমাকে অনেক সুন্দর করে আদর করব, অনেক আইটেম করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা জান, তুমি একটা কথা বলো তো, তোমার কেমন আইটেম পছন্দ হয়? পছন্দ হয় এটা তো বলতে পারবো না। যেটা বেশি পছন্দ, তখন সেটা লং টাইম ধরে হবে। এই শোনো, আগামী মাসের 20 তারিখে আমার একটা ভালো প্রোগ্রাম আছে। কক্সবাজার ঘুরতে যাব তোমাকে নিয়ে। ভালো ধরনের একটা প্রোগ্রাম আছে, যেখানে তুমি আর আমি অনেক এনজয় করব, অনেক মজা করব, বুঝছো? সত্য বলতেন, স্যার? হ্যাঁ, সত্য মানে 100% সত্য। আমার কি কোনো ডেট করছেন নাকি? হ্যাঁ, আগামী মাসের 20 তারিখে এটা নির্ধারণ করা হয়েছে, বুঝতে পারছো? তো প্রস্তুতি নিতে হবে আচ্ছা নাকি? ঠিক আছে, ব্যাপারটা তোমাকে সময় হলে বলে বলে দিব, জানাই দিব, ঠিক আছে? আর তুমি ওই নিয়ে চিন্তা করো না। সেই সময় আসলে পারে তখন কি করা লাগবে না লাগবে তোমাকে সবকিছু জানিয়ে দেওয়া হবে, সব জানিয়ে দেবো। তবে আজকে আসো, আজকে তোমাকে অনেক মজা দেব। আর একটা কথা জান, বলো তো দেখি, আমি তোমাকে করলে তুমি কেমন মজা পাও? তুমি কি খাওয়া দাওয়া ঘুম সবকিছু বাদ দিয়ে এসে করতে থাকি? তাই? তোমার হাজবেন্ডের সঙ্গে এরকম মজা পাও না? এরকম ভাবে আমাকে কখনো ভালোবাসে না, এরকম ভাবে কখনো আমাকে সময় দেয় না। আরে বাবা, আমি থাকতে এত টেনশন করো কেন? আমি থাকতে একদম টেনশন করবা না, কোনো চিন্তা ভাবনা করবা না। আমি আছি না। আরে আজকে আসো, আজকে তোমাকে অনেক আদর করব, ভালোবাসবো, অনেক মজা দিব। আচ্ছা জান, আর একটা কথা তোমাকে জিজ্ঞেস করি, তোমার ওইটা খাইলে তোমার অনুভূতিটা কেমন লাগে, বলো তো? অনেক ভালো লাগে। আর একটা কথা জান, শোনো, ওই তুমি তোমার ওই বুকের উপরে ভিতরে যেটা পরে আর কি, ওইটা পরে আসবা না। মানে আমার কথাটা কি তুমি বুঝতে পারছো? ব্রা পরে আসবা না, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। এটা পড়লে কি সমস্যা হয় নাকি আপনার? না না, তুমি ওইটা পরে আসবা না, ওইটা পরলে আমার ভাল লাগে না। আস আজকে আসো না, আসলে তোমাকে অনেক আদর করব। আরেকটা কথা, তোমাকে আমি একটা জিনিস গিফট করতে চাই। তুমি আসলে টাকা পয়সা নিবা না কোনো জিনিস নিবা, বলো তো? আমি কোন টাকা চাই না আপনার কাছে, আপনি শুধু এনজয় করলেই হবে। ও তাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলো তো জান, আমি তোমাকে কেমন আনন্দ দিতে পারি? আপনি যেভাবে আনন্দ দেন না, ওই পৃথিবীর সব কিছু ভুলে যাই, তাই আনন্দ হয়। ও তাই? আচ্ছা, খুব মজার কাহিনী তো। আর আমার সবকিছু কেমন রোমান্টিক মনে হয় তোমার কাছে? অনেক রোমান্টিক ভাবে চেষ্টা হয়, অনেক ভালো লাগে। ও, তাহলে ঠিক আছে। আচ্ছা জান, তোমার হাজবেন্ড কোথায় আছে এখন? হয়তো বাসায় আছি। আচ্ছা, তোমার হাজবেন্ড কোনো কাজকর্ম করে না? ও, তাই নাকি? জি। আচ্ছা জান, শোনো, তুমি এক কাজ করবা, 10 মিনিট অথবা আধা ঘন্টা পর তুমি আমার অফিসে চলে আসো, একটু কথা আছে। ওকে, স্যার। জান, তোমাকে না ভীষণ আদর করতে ইচ্ছে করতেছে।
তাই 10 থেকে 20 মিনিটের মধ্যে তুমি আমার অফিসে আসবা, তোমাকে ইচ্ছা মতো একটু আদর করবো। আরে না না, কোনো সমস্যা হবে না, ওই সময় কেউ থাকবে না, অফিসের মধ্যে কোনো সমস্যা হবে না, তুমি চলে আসো। ওকে। আরে জান শোনো, তুমি কিন্তু কখনো কাউকে এই কথাটা শেয়ার করো না বা বলিও না, বুঝতে পারছো? এটা এটা যদি আমি কখনো বলি তাহলে ইজ্জত মানটা তো আমার কি যাবে, তাই না? আপনার তো কোনো সমস্যা হবে না, কারণ আমি একটা মেয়ে মানুষ। জান তুমি আসো না, আজকে রাতেও তোমাকে অনেক মজা দেব, অনেক আদর করব, অনেক ভালোবাসবো, ঠিক আছে? তুমি কোনো আপত্তি করবো না, কোনো আপত্তি করবা না। এতদিন যে আমার সঙ্গে লং টাইম বসছেন, আমি দেখবো আজকে আপনি কিভাবে আমার মনটাকে আরো উত্তেজিত আর আনন্দিত করতে পারেন। আমি এটা দেখবো। তাই? আচ্ছা, আমারটা তোমার ভিতরে দিলে তোমার কেমন লাগবে, অনুভূতিটা কেমন হয় বলো তো? অনেক সুন্দর লাগে, অনেক শান্তি লাগে। মানে পৃথিবীর সমস্ত সুখ আমি এরই মাঝে খুঁজে পাই, স্যার। তাই? ঠিক আছে, আজকে আসো, তোমাকে অনেক আদর করবো, অনেক ভালোবাসবো। কারণ আপনার ওটা যে এত বড় আর এত মোটা, অনেক ভালো লাগে। আচ্ছা জান, তোমার হাজবেন্ড যখন তোমাকে আদর করে, অথবা মনে করো তোমার হাজবেন্ডের ওইটা দিলে তোমার শান্তি লাগে না? শান্তি লাগলে ও তো মনে করেন কত অত কৌশলে অত কিছু দিতে পারে না, রকম ভাবে পারে না। আচ্ছা, আরেকটা কথা, তোমার হাজবেন্ড তো মনে হয় তোমাকে খুব একটা বেশি আদর করে না, নাকি? আমি তো তা জানি না। আচ্ছা, ওর জিনিসটা কি ছোট না অনেক বড়? না, ওটা লম্বা, কিন্তু যাই হোক আপনার মতো আর কি পারে না এভাবে। তাই নাকি? মানে যত সুন্দর ভাবে অনেকক্ষণ ধরে যে শেষ করেন, অনেক ভালো লাগে। আহ তাই? অনেক শান্তি লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো, আমি তোমাকে তোমার ইচ্ছে মতো শান্তি দিব, যেহেতু তুমি অনেক শান্তি পাও আমার কাছ থেকে। ঠিক আছে, রাখছি আমি। আল্লাহ হাফেজ। এই যে কলিজার ভাই, আপনাকে বলছি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার আশায়। ধন্যবাদ। হ্যালো, সূর্য ভাই নাকি? আপনি কি সূর্য ভাই বলছেন? হ্যাঁ ভাবি, আমি সূর্য বলছিলাম, কিন্তু কেন হঠাৎ আপনি ফোন করলেন যে? এই সূর্য ভাই, আপনি আমার 3 তলার ভাড়াটিয়া নেন? জি ভাবি, আমি 3 তলার ভাড়াটিয়া, ওই যে একটা পাবলিক ফার্মে জব করি আর কি, চিনতে পারছেন তো আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে তো ঠিকই চিনতে পারছি। তো ঠিক আছে, সেটা যাক। আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি কিন্তু এই মাসটা থাকবেন, তারপরে আমার 3 তলার রুম ছেড়ে দিবেন। আমি নতুন ভাড়াটিয়া আমদানি করছি, ওকে রুমটা দিব। আপনাকে দেওয়া যাচ্ছে না, কারণ আপনার ডিলিংস ভালো না, বুঝছেন? আপনি ঠিকঠাক মতো মাসের পেমেন্টটা মাসে করছেন না, এইভাবে হয় নাকি? ভাবি, একটু আমাকে সময় দেন, দেখুন, আমি বেতন পাইলে আপনাকে টাকা পরিশোধ করে দেব, তবে একটু সময় লাগতে পারে। একটু আমার কোম্পানিতে প্রবলেম হচ্ছে তো, এই জন্য কোনো ওয়ার্কারকে, যারা আসলে আমরা একসাথে জব করি, তাদের কাউকে পেমেন্ট করা হয়নি, যার কারণে আমি আপনাকে বাড়ি ভাড়ার টাকাটা দিতে পারছি না। কিন্তু ভাবি, এই যে বাড়ি ভাড়ার টাকাটা শুধু আপনি আমার কাছ থেকে এভাবে আদায় করেন, ভাইজান কোথায় গেছে? ভাইজান তো একদিনও আমাকে ফোন করলো না বা আমার খোঁজ খবর নেয় না, কি হয়েছে তার? আরে, আপনি কি কখনো আমার ফ্ল্যাটে আসার পরে কোনোদিন আপনার ভাইজানকে দেখছেন আপনি? তাই তো, না, আমি তো কখনো ভাইজানকে দেখিনি, কিন্তু ভাবি, ভাইজান থাকে কোথায়? তাকে তো কখনো দেখা যায় না, শুধু আপনিই সমস্ত ভাড়াটিয়ার কাছ থেকে মাসের বাড়ি ভাড়ার টাকাটা আদায় করেন। ভাইজান কোথায় থাকে? আপনার ভাইজান তো আমেরিকা থেকে, আর সে তো ওখান থেকে মাসে মাসে অনেক গাদা গাদা টাকা পাঠায়। আর সেই টাকারই তো এই যে এত প্রাসাদ আমি গড়ে তুলছি, বুঝছেন? আর সেগুলো আপনাদের এই যে ভাড়া ভাড়া দিছি, আপনারা এই ফ্ল্যাটে ভাড়া থাকেন। বোঝেন না ব্যাপারটা? সে তো আসলে থাকে না, 2 বছর 1 বছর বাদে বাদে সে দেশে আসে, বুঝছেন? এই তো হলো ঘটনা। তা আপনি এত
মানে আমাকে লালাই বলে এভাবে ইয়া না করে আপনি আমার এই মাসের ভাড়ার টাকা দিয়ে আপনি বাসাতে একটু ছেড়ে দিন। তা না হলে আমার একটু সমস্যা হচ্ছে। আমার ভাই এত লোকজন নাই যে আপনার কাছ থেকে বারবার এভাবে ঘুরে ঘুরে টাকা আদায় করবে, বুঝছেন? এত সুন্দর দেখতে শুনতে একটা হ্যান্ডসাম ছেলে, অথচ আপনার কোনো কথার দামই নেই। আপনার শুরুটাকে ভালো একটা জায়গায় কাজে লাগান। এত সুন্দর সুন্দরী ছেলে কি এমন কোম্পানিতে পড়ে আছেন যে তারা মাসের পেমেন্টটা মাসে করে না? এই যে বাড়ি ভাড়ার টাকাটা দিতে পারেন না, লজ্জা লাগে না? ভাবি, টাকা না দিতে পারলে তো লজ্জা অবশ্যই লাগে, কিন্তু তাতে কি আর করার? আর এইটাই বা কয়জনা বোঝে? তো ঘটনা হচ্ছে, আমি আপনাকে একটু সময় দিন, টাকা পয়সা পেলে আমি আপনাকে ঠিক সময় মতো টাকাটা দিয়ে দিব। আর শোনেন, আপনার এই যে এত অর্থ সম্পত্তি, কয়েকটা ফ্ল্যাট বাড়ি, তো আপনারও তো একটা লোক দরকার বিশ্বাস তো, তাই না? আপনি এই যে আমাকে বলছেন এত সুন্দর দর্শনধারী আমি একটা ছেলে, তো আপনার যখন এতই পছন্দ, আপনার কোনো একটা ক্ষেত্রে আমাকে একটু জব দেন না। আপনারই আমি অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করি। আমি এই যে আপনার কষ্ট করে এই যে ভাড়ার টাকা উঠাইতে আসেন, এটা দেখতে হয়, ওই প্রজেক্ট দেখতে হয়, এই সমস্ত ঘোরাঘুরি করার জন্য তো একজন মানুষ দরকার হয়। সেখানটায় না হয় আমাকে একটু সেটেল করেন না, তাহলে দেখতেন আসলে আমি খুব ডিলিংসটা ভালো করি। আমি সৎ থেকেই বা কি করব? আসলে কোম্পানি যদি আমাকে স্যালারি না দেয় মাস শেষে, তাহলে আমি দিব কিভাবে আপনার ভাড়ার টাকা, বুঝছেন? একটু আমাকে সহযোগিতা করুন না ভাবি, যদি আপনার কোথাও জায়গা থাকে। আরে ভাই, আপনি এত করে যখন বলছেন, আচ্ছা শোনেন, এক কাজ করেন আপনি, বুঝছেন? আপনার ওই কোম্পানিতে আপনি এই মাস থেকে জব ছেড়ে দেন। সে টাকা দেবে কি না দেবে সেটা পরের হিসেব। আপনি যে কথাটা বলছেন আসলে কথাটা ঠিকই বলছেন। আমার একটা আপনার মতো বিশ্বাস্য লোক দরকার, বুঝছেন? মানে যাকে দিয়ে আসলে আমার এই সমস্ত ফ্ল্যাটের ভাড়ায় মানে ভাড়া আদায় করতে হবে, কোথায় কোন রুমের কি সমস্যা হলো, কোথায় কি বিদ্যুতের সমস্যা হলো, এই যে নানান কাজ, এই কাজগুলা যদি আপনি ঠিকঠাক মতো হ্যান্ডেলিং করতে পারেন, তাহলে ও আর কয় টাকা দেয়, তার চেয়ে বেশি স্যালারি আমি আপনাকে দেব। আর ব্যাস, আপনি এই ফ্ল্যাটেই থাকলেন, সমস্যা কোথায়? আর পাশাপাশি তো আমি আছি, যেহেতু আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবেন, বিশ্বস্ত, আপনাকে সার্বিক সহযোগিতা আমি করব, যদি আপনি চান, বুঝছেন? তাছাড়া তো দেখতে শুনতে মাসাল্লাহ যথেষ্ট দর্শনদারি ছেলে আপনি, আবার দেখে তো সৎও মনে হয়। তো ঠিক আছে, আপনি এই মাস থেকে জয়েন করেন। আর শোনেন, আপনি একটু সময় করে অফিস থেকে আসার পরে আপনি পার্সোনাল ভাবে আমার বাসায় একটু আসেন। বাসায় তো চেনেন নাকি? জি ভাবি, আমি আপনার বাসা চিনি। ঠিক আছে, আমি অফিস থেকে এসে আজকে আপনার বাসায় এসে আমি আপনার সঙ্গে একটু যোগাযোগ করব। আর সুজু ভাই শোনেন, ঘটনা হলো, আপনি কিন্তু যেহেতু আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন, আমি কিন্তু আপনাকে যখন যেভাবে চলতে বলবো, যা কমান্ড করব, অক্ষরে অক্ষরে ঠিক আমার কথা মতো আপনাকে উঠতে বসতে হবে, চলতে হবে। আর এটাও ভেবে রাখেন যে এমন কোনো কিছু জুলুম করব না যেটা আপনার অসাধ্য, বুঝছেন? মানে বোঝেনি তো, মানে আমারও তো একটা পার্সোনালি ব্যাপার আছে। তো আপনার যদি কোনো আপত্তি না থাকে, মানে আমি যখন আর যেভাবে আপনাকে চাইবো, আপনাকে জন্য আমি আমার হাতে পাই, আপনাকে এক কথায় গার্জেন হিসেবে রাখবো, বিশ্বাস করে আমার সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব আপনার উপরে চাপিয়ে দেব, প্লাস আপনি কিছু সময়ের জন্য আমার দায়িত্বটাও নিতে পারবেন। ভাবি, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। মানে ব্যাপারটা হয়েছে, আপনি না হয় আমাকে আপনার কোম্পানিতে চাকরি দিবেন, ঠিক আছে, আপনার সমস্ত প্রজেক্ট আমি দেখাশোনা করব এবং সততার সাথে সেটা ডিউটি করবো ঠিকঠাক মতো, সবই ঠিক আছে। কিন্তু ভাবি, এই যে একটা কথা বললেন, মানে আপনার কিছু সময়ের জন্য কি এমন দায়িত্ব যেটা আপনার দায়িত্বটা আমি নেব? মানে এটা ঠিক আমি বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন তো। আরে ভাই, আপনি আমার কথাটা বুঝতে পারেননি? মানে এক কথায় শুনে রাখেন, আমি কিন্তু খুব ভদ্র, আবার অনেক কঠিন। ব্যাপারটা মাথায় রাখবেন। আপনার টাকা পয়সার কোনো সমস্যা হবে না। যখন যা লাগে এক্সট্রা এক্সট্রা সবই আপনাকে দেওয়া হবে, এবং পাশাপাশি মাস শেষে তো একটা মোটা অঙ্কের টাকা বেতন পাবেনই আপনি, যা আপনার ওই কোম্পানি থেকে আপনি কখনোই পাননি, বুঝছেন? তবে আমার কথা হচ্ছে যেটা, মানে আপনি মাইন্ড করেন না, আমি আগে থেকে আপনাকে বলে রাখা ভালো। মানে বলছি, মানে আমি যদি কখনো রাত গভীর বা সকাল সন্ধ্যা বিকেল এসব কোনো ম্যাটার করে না, যখন আমি আপনাকে আমার রুমে পার্সোনাল ভাবে ডাকবো, জাস্ট আপনি ঠিক সময় মতো আমার কাছে হাজিরা দিতে হবে।
আর আপনাকে নিয়ে আমি কি করব না করব এটির জন্য আপনার কোনো আপত্তি না থাকে। ব্যাপারটা কি আমি আপনাকে বোঝাইতে পারছি নাকি আরো ভেঙে চুরে বলতে হবে? কারণ দেখেন, আপনার ভাইজান কিন্তু আমেরিকাতে থাকে। সে ওই 1 বছরে একবার আসে, অথবা কখনো আসতে 1.5 বছর 2 বছর লেগে যায়। তো এভাবে আসে, এই যে আমার তো আর কোনো কিছু অভাব নাই। আমি এই যে একা একা পড়ে থাকি দেশে, আর আমারও তো একটা নিজের পার্সোনালিটি আছে, ভালো লাগা না লাগা আছে, তাই না? তো এইটা তো আসলে সবাইকে শেয়ার করা যায় না। আপনাকে কেন যেন আমার মনে ধরছে, মানে উচ্চ লম্বা, দেখতে শুনতে বেশ সৎ মনে হয়, আবার হ্যান্ডসাম একটা ছেলে হিসেবে কেন যেন চোখ পড়ছে আপনার উপরে। তো আমি যদি আপনার কাছে কখনো পার্সোনাল ভাবে কোনো কিছু চাই, তো আপনার যেন এখানে না শব্দটা ব্যবহার না হয়। আপনি সবসময় আমার কথাকে সাড়া দিবেন, এবং আমি যেটা করতে বলবো আপনাকে কিন্তু তাই করতে হবে, বুঝছেন? এইটা যেন ভুল না হয় কখনো। তাছাড়া আপনার কোনো অভাব থাকবে না, সেটার দায়িত্ব আমি, বুঝছেন? আর কি কিছু বলা লাগবে বুঝিয়ে? হুম, বোঝেননি ব্যাপারটা? ভাবি, আপনি আসলে যেটা আমাকে বলছেন এটা আদৌ সম্ভব কি? তারপরেও ভাবি, আপনারা অনেক বড় লোক আর আমি দেখেন একটা সাধারণ ফ্যামিলির ছেলে। তো আপনাদের সঙ্গে এই ধরনের আচরণ করতে গিয়ে যদি কোনো বিপদ হয় আমার, তাহলে কি হবে? মানে আমার একটু ভয়ও লাগে, কারণ কখন বা কি আদেশ করবেন, আর সেইটা যদি আমি অমান্য করে ফেলি, হয়তো সেটাই বড় অপরাধ হয়ে যাবে। আর আপনারা বড় লোক, আপনারা যখন যা খুশি তাই করতে পারেন। এমন কিছু করেন না যেন আমার উপরে কোনো জুলুম আসে বা আমার কোনো বিপদ হয়, অথবা এই শহর ছেড়ে আমাকে চলে যেতে হয়, বুঝছেন? আসলে এইটুকু আপনার কাছে আমার চাওয়া, এর বেশি কিছু না, বুঝছেন ভাবি? একটু মাথায় রাখবেন ব্যাপারটা। তাছাড়া আপনি আমার কাছে পার্সোনাল হোক গোপন হোক, যেটাই যাই চান না চান, যদি ভাইয়ের অভাবটা আমাকে দিয়েও পূরণ করতে চান, মানে দেখবো আমি ব্যাপারটা। আসলে সময় সাপেক্ষেই সেটা হবে আর কি। কিন্তু আমার উপরে এরকম একটু নজর রাখবেন, সুদৃষ্টি রাখবেন, যেন আমার কোনো অমঙ্গল না হয়, বুঝছেন ভাবি? এইটাই আর কি। আপনার আবার ভয়ও আছে দেখছি। হুম, এত বড় না ছেলে একখান, আর তার আবার এত ভয়। হুম। কি এমন পুরুষ? আহ, আরে পুরুষ তো সিংহের মতো পুরুষ হতে হবে। হুম, যেন সবাই দেখে কাসকুমা উঠে ভয় পায়, এরকম হতে হবে। আর আমার অ্যাসিস্ট্যান্ট জন্য এরকম বাহুবলেই থাকবে একজন, মানে যাকে নিয়ে আমি গর্ব করে পথ চলবো। আরে আপনি তো আমার পার্সোনাল, সবসময় আমার গাড়িতে থাকবেন, সবকিছু আপনার পাশাপাশি আমি হেল্প করব। কিন্তু আপনার কাছে আমার এইটুকু চাও ভাই, আপনি আমাকে একটু সময় দিবেন পার্সোনাল ভাবে। যেটা আসলে আমার টাকা পয়সা দিয়ে মেটানো যায় না, সে অভাবটা শুধু আপনিই পারবেন আমাকে মেটাইতে, বুঝছেন? মানে আপনার মতো হ্যান্ডসাম ছেলেকে কাছে পেয়ে যদি আমি ব্যবহার করতে না পারি, আসলে এটা আমার ব্যর্থতা। আর বিশ্বস্ত লোক তো সবসময় পাওয়া যায় না। আর বোঝেনি তো আমি কি দেখতে শুনতে একেবারে কম ভাই। হুম, মানে আমাকে দেখতে আপনার ভালো লাগে না? এটা কি বলছেন ভাবি? আপনার মতো এত সুন্দরী মানুষ মানে আমি কখনোই দেখিনি। কারণ আপনাদের রূপের বাহার, টাকার বাহার, যৌবনের বাহার সবকিছু মিলে আপনি অসাধারণ একটা সুন্দরী মহিলা, বুঝছেন? আর আপনার পাশে আমার একটু জায়গা হওয়া মানে আমি তো নিজেকে অনেক গর্বিত মনে করছি, বোঝেন না কেন? তো এই জন্য বলছি, ঠিক আছে, আপনাকে আমার অনেক পছন্দ হয়। আর আপনাকে কি বলবো, মানে আপনি যখন যেটা বলবেন তাই হবে। আপনার আর কোনো সমস্যা থাকবে না ভাবি। আমি মনে করি যে আপনি যখন যেটা বলবেন আমি তাই করব। শুধু আপনি আমার দিকে একটু সুদৃষ্টি রাখলেই হবে, তাছাড়া কিছু না ভাবি। মানে আমি থাকলাম, আমি কথা দিলাম আপনার যখন যা লাগে। তবে যেটাই করেন একটু হিসাব নিকাশ করে করবেন, যেন কোনো কেলেঙ্কারি না হয়। মানে এই শহরের মানুষের কাছে আপনার জন্য কোনো বদনাম না রুটাই, এদিক দিয়ে একটু সজাগ থাকবেন। তাছাড়া আপনি বছরের পর বছর, মাসের পর মাস আমাকে ব্যবহার করে আপনি আপনার সাধারণ জীবনযাপনের তৃপ্তি মেটাইতে পারবেন। মানে এক কথায় আপনার কোনো সমস্যাই থাকবে না। আপনার তো অর্থকড়ি টাকা পয়সা সবই দিছে, শুধু একটা জিনিসের অভাব,
সেটা হচ্ছে আসলে ভাইয়ের অভাব। তো সেই গ্যাপটা যদি আমি পূরণ করতে পারি আর আপনারও যদি হয়, তাহলে তো নিজেকে ধন্য মনে করব। কারণ আপনি তো সুন্দরী কম না, এটা তো আসলে আমার একটা ভাগ্যের ব্যাপার ভাবি। এই নিয়ে আপনি টেনশন করেন না, আমি খুব খুশি হলাম। মানে পাশাপাশি মাস শেষে গাদা গাদা টাকাও পাবো, ভালো একটা স্যালারিও পাবো, আবার আপনার মতো একজন সুন্দরীর সঙ্গে সবসময় থাকতে পারবো। আবার আপনার এই এত বড় উপকার করতে পারলে আমিও নিজেকে অনেক গর্বিত ভাববো। ঠিক আছে ভাবি, তাই হবে। কি সরদুল সাহেব, হ্যাঁ? তাহলে কি আপনি রাজি তো? ঠিক আছে, রাজি থাকলেই হলো। তো ঠিক আছে, আপনি আজকে অফিস থেকে এসে সন্ধ্যায় আমার বাসায় এসে আমার সঙ্গে একটু পার্সোনালি দেখা করেন। তারপরে চা খেতে খেতে আপনাকে সব বুঝিয়ে দিব। কিভাবে কি করতে হবে না হবে, এটা আপনার সঙ্গে একটু আলোচনায় বসবো। তো ঠিক আছে, রাখতেছি। আর শোনেন, মানে আপনার মতের কোনো ডিসিশনের কোনো পরিবর্তন ঘটায় না, আবার আমি আপনার অপেক্ষায় থাকলাম। তো ঠিক আছে। ওকে ভাবি, গুড বাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে জামাই শাশুড়ির রোমান্টিক সংলাপ এই গল্পটি শোনাইতে চলেছি। যদি এই গল্পটি তোমরা স্কিপ করে শোনো, তাহলে কিন্তু একদম মজা পাবে না। তাই আমি তোমাদের সাজেস্ট করব গল্পটা একদম পুরোপুরি শুনবে, তাহলে অনেক বিনোদন পাবে, অনেক মজা লাগবে বন্ধুরা। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের সেই আকর্ষণীয় গল্পটা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দেওয়া, শেয়ার করে তুমি তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। তো চলো শুরু করা যাক আমার সেই জামাই শাশুড়ির আকর্ষণীয় সংলাপটি। তো বন্ধুরা, আমার নাম শেফালি। আমি একটা ধনী ঘরের মেয়ে। আমার বাবা আমার লেখাপড়া শেষ করার পরে গ্রামের একটা সহজ সরল একটা ছেলে দেখে বিয়ে শাদী দিল। সেই ঘরে যায় ঠিক 3 বছরের মাথায় আমার 3টা সন্তান হয়ে গেল। আমি 3টা সন্তানের মা হয়ে গেলাম। আমি দেখতে শুনতে ভারী হুষ্টুপুষ্টু নাদুস নুদুস খুবই সুন্দরী মেয়ে ছিলাম। উঁচু লম্বা ফিট ফিগারও ছিল বটে, তবে একটু শ্যামলা বর্ণে ছিলাম আমি। তো বন্ধুরা, আমার ছেলেবেলে লেখাপড়া করতে করতে এক পর্যায়ে ছোট ছেলেটাও কলেজে পড়তে শুরু করলো। মেজো ছেলেটা, সে আর পড়াশোনা করলো না, সে হাতের কাজ শিখলো, মেকানিক্যাল। আর মেয়েটা ছিল সবার বড়। তো আমার মেয়েটার দেখে শুনে একটা বিয়ে দিলাম। আমার জামাইটা বিশাল এক বিজনেসম্যান, কিন্তু সে মাঝে মধ্যেই আমার সংসারে কিছু টাকা পয়সা এদিক খুঁটিয়ে দিত, একটু সংসারের খরচাও চালিয়ে নিত। আমার স্বামীর অবস্থা খুব একটা ভালো ছিল না। আমার হাজবেন্ডের কর্মের অবস্থানটাও খুব একটা ভালো ছিল না, আর্থিক অনটন, অভাব অনটনের সংসার আমার। তার মধ্যে থেকেও 3টা ছেলে মেয়েকে ঠিকঠাক মতো মানুষ করে চলতে থাকলাম। এভাবে মনে করলাম যে সুন্দরভাবে জীবনযাপন করব। সংসারে যখন মাঝে মধ্যে একটু কম পড়তো, তখন আমার বাবা একটু চালিয়ে নিত। আমার বাবার তো আর অর্থ করে কম নেই বন্ধুরা। তারপরে মাঝে মধ্যে আমার বাবা আমাকে বলতো, হ্যাঁ রে শেফালি, 3টা ছেলে মেয়ে নিয়ে কিভাবে সংসার যাপন করতেছিস? লজ্জা করে থাকিস না? তো স্বামী যেহেতু, আমরা দেখে শুনে তো স্বামীর সঙ্গে তোকে বিয়ে শাদী দিতেছি, এটা একটু সৎ কিন্তু কর্মহীন। কিন্তু আজকাল গ্রামের ছেলেরা সৎ ও সহজ সরল দেখে শহরের ওই 5টা শিক্ষিত বকাটে পোলাপনের চেয়ে গ্রামের একটা সহজ সরল ছেলে অনেক ভালো, এই জন্য ওখানেই তোর বিয়ে শাদী দিছি। এর জন্য তো দায়ী আমি। তোর সংসারে যদি কখনো অভাব অনটন লেগে যায়, আমাকে একটা ফোন করিস, আমি কিছু টাকা পয়সা মাঝে মধ্যে তোকে দিয়ে সাহায্য করব, তুই চালিয়ে নিস। তো আমার বাবার এই সাপোর্টটা পাওয়ার পরে, যাই হোক, আমার এই অভাবী সংসারে আমি তারপরেও চলতে থাকলাম। তো আমার মেয়েটার যখন বিয়ে শাদী হয়ে গেল, তো আমার জামাই খুব ভালোভাবে চলতে লাগলো। তো হঠাৎ করে জামাই একদিন আমাকে ফোন করে বলতেছে যে, শাশুড়ি আম্মা, আপনার মেয়েকে পাওয়ার পরে আজ 1টা বছর বিয়ে শাদী আমাদের হয়ে গেল, না আমি এতটা সুখী নয়, যেটা আপনাকে আমার বলতে খুব লজ্জা হচ্ছে। কাকে এই কথাটা বলবো? আপনার মেয়ে বলে কথা, আপনার মেয়ের কথা আপনাকেই আমি বলবো। তখন আমি বললাম যে, হ্যাঁ বাবা, নিশ্চিন্তে তুমি বলে ফেলো, কোনো লজ্জা করার দরকার নেই। কি হয়েছে, আমার মেয়েকে পাওয়ার পরে কেন তুমি সুখী হওনি? তখন আমার জামাই বলে যে, না, আমি আপনার মেয়েকে পাওয়ার পরে একদম সুখী নাই, কারণ আমার তো অভাব অনটন নেই। আমার কয়েকটা কাপড়ের দোকান, বড় বড় বিজনেসম্যান আমি, আমার ব্যবসার অনেক কিছু আছে, আমার টাকা পয়সার কোনো অভাব নেই। কিন্তু আপনার মেয়েকে সুন্দরী দেখে বিয়ে করলাম, আপনার মতোই সুন্দরী, তাই তো বিয়ে করলাম। কিন্তু
তার মধ্যে যে এইরকম কিছু মানে আমার মতো এরকম জোয়ান মতো একটা হ্যান্ডসাম ছেলে কি আপনার মেয়ে কখনোই চালিয়ে নিতে পারতেছে না। এটার জন্য কি করব আপনি বলেন তো। তখন আমি জামাইকে বললাম যে শোনো বাবা, হে শেষ বয়সে সেই কথা বলতেছো, আমি এখন তিনটার মা হয়ে গেছি, আমি তোমাকে আর কতটা ভাবে চালিয়ে নিতে পারবো। তখন আমার জামাই বলতেছে যে শাশুড়ি আম্মা, হ্যাঁ আপনি তিনটার মা হয়ে গেছেন তাতে কি হয়েছে, আরে আপনাকে তো দেখতে শুনতে অনেক সুন্দরী লাগে, আমার খুবই পছন্দ হয়। আর আপনার চেহারা শুরু দেখে তো আমি মনে করেছিলাম যে আমার বিয়ের পাত্রী মনে হয় আপনি, এখন দেখি যে ও বাবা না, হ্যাঁ আপনার মেয়ে। তখন আমি অবাক হয়ে গেলাম যে আমার শাশুড়ির চেহারা এত সুন্দর, না জানি তার মেয়েটা কত সুন্দর। পরে যখন তার মেয়েকে আমি দেখলাম তখন তো আমি ভীষণ পছন্দ হয়ে গেল, তাই তো বিয়ে শাদী করলাম। তা না হলে আমার মতো এত বড় বিজনেসম্যান আপনার এই গরিব ঘরে আপনার মেয়েকে বিয়ে করতে যাব কেন। কিন্তু কই যে সুন্দরী দেখে বিয়ে শাদী করে নিয়ে এসে আজকে এই জ্বালাতাপ আমার পোহাতে হচ্ছে দিনের পর দিন। তখন আমি বললাম যে বাবা রে, আমি যদিও তিনটার মা হয়ে যাই, এখন আমার মেয়ের সেট আমি ভালোও পারি, বুঝতে পারছো, আমি ভালোভাবে তোমার শ্বশুরকে আপ্যায়ন করি, কিন্তু তোমার শ্বশুর আমার তুলনায় সে অনেক বয়স, মানে তার যে আমি মনে হয় 15 বছরের ছোট হব, বুঝতে পারছো। তবু বাবা যেখানে দেশে সেখানে আর কি করার। তখন আমার জামাই বলতেছে হ্যাঁ এটা ঠিক, তো আমার নানা শ্বশুর যখন আপনার বিয়ে আমার শ্বশুরের সাথে দিছে আপনার তো এখানে হাত ছিল না, কিন্তু আমার শ্বশুরের কাছে কেন আপনি সুখী নাই। তখন আমি বললাম যে না রে বাবা, এই কথা কি বলা যায় নাকি। দেখো না সে কেমন গন্ড মুখের মতো চাল চলন, এই যে একটু দেখে শুনে থাকবে চলবে তা না, এমনি অভাবের সংসার, পরপর তিনটা মানে 3 বছরের মধ্যে তিনটা সন্তান সে নিয়ে ফেললো। আমি নিষেধ না করলে যে কয়টা কি হতো আল্লাহই জানে, বোঝো না এটা। তাকে মানে আমি বুঝাইতেই পারলাম না। আর তুমি আমার মেয়েকে আজ পর্যন্ত এক সন্তানাদি দিলে না, এটার কারণটা কি বলো তো, বিয়ে চাই না না তুমিই নিলে না ইচ্ছা করে। তখন আমার জামাই বলতেছে না না শাশুড়ি আম্মা, এটা কেমন কথা বলেন, আপনার মেয়ের কাছে তো আমার চাওয়া পাওয়ার অনেক কিছু, আমি তো চাই যে আমার সন্তানাদি হোক, কিন্তু আপনার মেয়ে আমাকে সময় মানে ঠিকঠাক মতো সময়ই দেয় না, আমাকে ঠিকঠাক মতো আদরই করে না, তো সমস্ত হবে কোত্থেকে, বোঝেন না আপনি এটা। তখন আমি বললাম যে তাই নাকি, এ কথা তুমি আজ 1 বছর হয়ে গেল বিয়ের, এতদিন বলনি কেন, মেয়েকে আমি একটু বুঝিয়ে সুঝিয়ে বললেই তো হতো। তখন না মানে আমার জামাইটা বলে না না আপনি আর কি বুঝাবেন, আপনার মেয়ে কি বড় হয়ে নাই, সে কি ভাত মাছ খায় নাই, সে বোঝার মতো না হলে কি আর আপনি আমার সঙ্গে আপনার মেয়ে নিয়ে বিয়ে শাদী দিতেছেন। যাই হোক, জামার এই কথা শুনে মানে আমি খুব কষ্ট পেলাম, আমি দুঃখ পেলাম যে আসলে আমার মেয়ে তাকে সে এত কিছু বলতেছে, তার মানে আমার জামাই তো আমার মেয়েকে পাওয়ার পর সে সুখী নয়, আর সে টাকা পয়সাওয়ালা মানুষ, সে তো চাইলে যে কোনো সময় গুট করে একটা কিছু করে বসতে পারে। যদি আবার অন্য কোনো বিয়ে শাদী অন্য কোনো মেয়েকে করে বসে তাহলে আমার মেয়ের কি হবে। এই কথা চিন্তা করে জামাইকে আমি আবার একটা নতুন করে প্রস্তাব দিলাম বন্ধুরা। তখন আমি আবার আমার জামাইকে বললাম যে হ্যাঁ বাবা, আমার মেয়েকে যেহেতু তুমি নিয়ে সুখী নয়, আর মেয়ে তোমাকে মানে কোনো কিছুতে সুখ দিতে পারতেছে না, তাহলে তুমি কিভাবে চলতেছো, কিভাবে তোমার দিন যাপন করতেছো বলো তো, দিনকাল যাচ্ছে কিভাবে। তখন আমার জামাই বলে এ কথাও কি আপনাকে বলতে হবে শাশুড়ি আম্মা। হ্যাঁ, হাই রে কপাল, জামাইয়ের এই পার্সোনাল কথা আপনাকে শেয়ার না করেও আর পারতেছি না, তবুও শোনেন। আমি মাঝে মধ্যে এদিক সেদিক যাই, মানে কত জায়গা আছে না যেখানে টাকায় অনেক কিছু পাওয়া যায়, সেখানে যাই যায় একটু ইচ্ছাটা পূরণ করে আসি, তাছাড়া কি করব। এখন নিজের লজ্জা নিজে ঢেকে রাখি। এখন আমাদের তো মান সম্মান আছে বুঝেন না, আমরা টাকা পয়সাওয়ালা মানুষ, মানুষ আমাদের চেনে জানে। ওই কখনো যদি আমার আলাদা বাসাতে যদি কাউকে ডাক দিই, সে এসে থেকে কিছু টাকা পয়সা নিয়ে যায় বাস ফেরে, এইভাবেই তার যে 1 বছর চলতেছি। কিন্তু না করে কি করব, আপনার মেয়ে তো আমার যখন যেটা লাগে সেটা কখনো আমার আবদার পূরণ করেই না। তার ইচ্ছা যদি কখনো হয় সে একদম থাকলো, আর যদি একদিন থাকে 7 দিন খবরই, মানে সে বলে যে না আমার ভাল লাগে না, আমার সারা শরীর ব্যথা করে বা এই সেই, আমি তোমাকে করতে পারতেছি না, মানুষ কত জায়গায় যায়, তুমি কি এই সমস্ত চোখে দেখো না, যাইতে পারো না অন্য কোনো মেয়ে ছেলের কাছে। মানে আপনার মেয়ের মুখ দিয়ে যদি এই কথা বাড়ে তাহলে আমি কোথায় যাব বলেন শাশুড়ি আম্মা। তখন আমি বললাম যে তাই তো, মেয়ে তার মানে মেয়ের ওভারলোড। হ্যাঁ, আমার এত সুন্দর একটা হ্যাঁ মানে হ্যান্ডসাম জামাই, তাকে নাকি আমার মেয়ে এরকম করে তার সহ্য করতে পারে না, তাকে মানিয়ে নিতে পারে না তার জীবনের সঙ্গে। এটা তো আমার মেয়েরই ব্যর্থতা। তো জামাই তো এক জায়গায় যাবেই, এদিক ওদিক না যেই বা কি করবে, একটা পুরুষ ছেলে কতক্ষণ এভাবে নিজেকে কন্ট্রোল করে রাখবে। তারপরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, জামাই বাবা যে যাদের আজকের পর থেকে বাইরে কোথাও যাওয়া না লাগে, এই চিন্তা করে জামাইকে আমি একটা প্রস্তাব করলাম, হ্যাঁ রে বেটা,
আমি তো তোমার শাশুড়ি, এখন এ কথা বলতেও লজ্জা হচ্ছে, আর না বলেও পারতেছি না। তোমার যেহেতু এতটা কষ্ট, আবার তোমার শ্বশুরও এই বেকার অবস্থায় বাড়িতে পড়ে থাকে, ওই কিছুটা কৃষি আবাদ করে ওখান থেকে কিছু কাঁচা ফসল জন্মায়, সেটা হাটে বাজারে বিক্রি করে কোনো রকম 3টা ছেলে মেয়ে লেখাপড়া করে মানুষ করাইছি বা তোমার কাছে একটা দিছি। এখন আমার এই সংসারও তো চলে না। তো তুমি যদি তোমার শ্বশুরের কোথাও একটা চাকরি বাকরির বন্ধ ব্যবস্থা করতে পারতে, তাহলে সেখানে তাকে সেটেলমেন্ট করলে আমার বাড়িটা তো ফাঁকা হয়ে যেত। আর এই যে আমার ছেলেটা, সে তো কলেজে লেখাপড়া করে, তোমার শালাবাবু, তাই সে তো হোস্টেলে থেকে ওখানে লেখাপড়া করে, বাড়িতেও থাকে না। আর ওই ছোট মেয়েটা, তার কথা বলছো, আর একটা ছেলে আছে, সে তো ওয়ার্কশপে ওই মেকানিক্যাল কাজ করে, তার কথা বাদ দাও, সে বাইরে বন্ধুদের সাথে বাড়িতে বাসায় আসে না, আড্ডা মারে। বাড়িটা ফাঁকা ছিল, তুমি যদি তোমার শ্বশুরকে একটু বাড়ি থেকে সরাইতে পারতে, তাহলে আমাকে কিন্তু ফ্রি পাইতে, বুঝতে পারছো? তখন আমার জামাই বলে, তাই নাকি শাশুড়ি আম্মা? হ্যাঁ, আপনি যদি আমাকে এই সুযোগটা দেন, আপনি যে সুন্দরী আর যে এরকম হুষ্ট পুষ্ট লম্বা চওড়া, মানে আপনি আমার জীবনে আসলে আমি যদি আপনাকে একটু আদর আপ্যায়ন করার সুযোগ পাইতাম, তাহলে তো আমার জীবনটা ধন্য হয়ে যেত। তখন আমি চিন্তা করলাম, জামাই তো রাজি আছে, মানে শাশুড়ি 3টার মা হয়েছে, তাতে কি হয়েছে, তবুও জামাই রাজি। এই কথা শুনে আমার মনে খুবই আনন্দ হচ্ছিল। তারপরে আমি জামাইকে বললাম, আচ্ছা বাবাজি, তাহলে এক কাজ করো, তুমি তোমার জামাই, তোমার শ্বশুরকে কোথাও কাজে লাগাই দাও। তখন আমার জামাই বলল, ঠিক আছে, তাহলে আমি শ্বশুরকে মানে একটা জায়গায় দেখে শুনে আমি কাজে কর্মে লাগাই দিই, লাগাই ওখানে কাজ করতে থাক। সে ওখানে দূরে থাকলে বাড়িতেও ঠিকঠাক মতো আসা লাগবে না, ওখানে থেকে তার কাজ করতে হবে। আর আপনিও তাহলে ফ্রি হবেন। তখন আমি চিন্তা করলাম যে জামাই যেহেতু কথা তার মাথায় ঢুকছে, তাহলে তো কথাটা ঠিকই। আমার স্বামী যদি মানে ফাঁকে যায় থাকে, তাহলে তো আমি ফ্রি থাকলাম একদম, ব্যাপারই না। তো জামাই ঠিক 1 মাস নাই যেতে ওর শ্বশুরকে একটা কোম্পানিতে কাজে লাগিয়ে দিল। তখন আমার স্বামী ঠিকঠাক মতো 1 মাস 2 মাস পর বাড়িতে আসে, আমি তো বাড়িতে একদম ফ্রি হয়ে গেলাম। আর আমার জামাই, তাকে নিয়ে আমি অবাক হয়ে গেলাম যে আমি 3টার মা, তারপরেও আমার জামাই আমাকে এইভাবে এতটা পছন্দ করতেছে, আমার প্রতি সে এতটা দুর্বল, মানে আমাকে এতটা আকর্ষণের সাথে সে পছন্দ করে। এটা ভেবে আমার মনের মধ্যে খুবই খুশি, মানে আনন্দ জাগলো যে আমার জামাইয়ের মতো এরকম এক হ্যান্ডসাম ছেলের সঙ্গ পাবো, নতুন করে ভাবতেই অবাক লাগে বন্ধুরা। তারপরে আমার স্বামীকে আমার জামাই একটা কোম্পানিতে কাজে লাগাই দেওয়ার পর সে নিয়মিত আমার বাড়িতে আসা যাওয়া করতে লাগলো। আর আমার মেয়েটা কখনো বুঝতো না, মাঝে মধ্যেই আসতো, আমার হাতে 1 গাদা টাকা দিয়ে যেত, সংসার খরচা দিয়ে যেত, আর আমার সাথে 1 রাত 2 রাত, আরে বাবা, সে জামাই, এইরকম জামাই কি যে আমার মেয়ে কি করে যে প্রত্যাখ্যান করে, মানে সে সুখী করতে পারে না, এটা আমার বড় আফসোস হয় বন্ধুরা। মানে আমার জামাই ওইটা সে এত বড় মোটা, আমাকে এত সুন্দরভাবে আদর আপ্যায়ন করে দেয়, মানে আমার পরানটা জুড়িয়ে গেল, একদম আমার জানটা ভরে যায়। এত সুন্দর করে আমার জামাই যে চলাফেরা করতে পারে, মানে আমাকে ওই সমস্ত দিয়ে আমার মনটা জয় করতে পারলো, আমি কতটা যে খুশি। আর আমি কত কাল যে এইভাবে পাইনি। ও শ্বশুরের তুই এরকম না, সে কোনো রকম একটু যেন ও দিয়ে মানে কোনো রকম দিন কাল যায় আর কি, ঠিকঠাক মতো আদর আপ্যায়ন করে। আমার স্বামীটাও ভালো, কিন্তু আসলে ওই যে মানে তার সে আমার বয়সের তুলনায় আমি 14-15 বছরের ছোট হবে এইরকম আর কি। তো সে আর কত, তার বয়স হয়ে গেছে, 3টা ছেলে মেয়ে হয়ে গেছে, কিন্তু আমার জামাই, সে তো এত সুন্দর করে আমাকে বলি বাবা, আমি তো ভাবতেও পারি না। তো জামাইয়ের সঙ্গে এইভাবে দিনের পর দিন চলতে থাকলাম, চলতে চলতে হঠাৎ করে মানে হ্যাঁ, আমার স্বামীও বাড়িতে এসে বেড়ায় চলে গেল। যাই হোক, সে 3 মাস পরে আসলো বাড়িতে, এসে টাকা পয়সা ওখান থেকে নিয়ে এসে দিয়ে গেল, আর 2-4 দিন থেকে চলে গেল, তাকেও দারুণ ভাবে আদর আপ্যায়ন করলাম। তারপরে আমার জামাই যখন আমাকে আদর আপ্যায়ন করে, তার মতো কিন্তু হয় না, মানে সে যে করে উত্তর সময় জুড়ে চিৎ কাঠ উপর আবার একসাথে 3 বার 4 বার, মানে ওই আদর আপ্যায়নেরই দয়টাই হচ্ছে আলাদা, আমার পরানটা জুড়িয়ে যায়। মানে বোঝাই যায় না, দিনের বেলায় সে এসে এভাবে থেকে চলে যায়, আবার কখনো অনেক রাত্রি আসে, পাশের রুমে থাকতে দিলে সে টুক করে আমার রুমে এসে সারা রাত থাকে, আবার ফজরের আজান পড়ার আগে আমার বিছনা থেকে উঠে আবার সে টুক করে তার রুমে চলে যায়। মানে কেউ বুঝতোই না, দিনের পর দিন এইভাবে চলতে থাকলো। তারপরে এইভাবে চলতে চলতে আমার হঠাৎ করে স্বামী বাড়িতে আসলো, কিন্তু বাড়িতে এসে থাকার পরে জামাই যখন এসে থাকলো না, মানে কোত্থেকে কি হলো যায় না, আমার 6 মাস পরে এভাবে চলতে চলতে আবার একটা সন্তান সম্ভাবনা হয়ে গেলাম আমি। তো তখন আমার স্বামীও খুব খুশি, বলতেছে যে
তুমি শুনলাম যে সন্তানাদের লেবেদা আবার আমার কাছ থেকে নিলে, তো আমি তো আমার স্বামীর নামে এটা ছাড়িয়ে দেখলাম, কিন্তু হয়েছিল কোত্থেকে এটা তো আর সে বুঝলো না। তো যাই হোক, এইভাবে দিনের পর দিন চলতে 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 হঠাৎ করে 2 বছর এইভাবে চলতে থাকলাম। চলতে চলতে আমার সন্তানও ভূমিষ্ঠ হলো, আর এদিকে আমার মেয়েও আস্তে আস্তে বিষয়টা বুঝতে পারলো কেমন করে যেন, যে আমার স্বামী তো কোথাও যেন যায়, আগের মতো সে তো আর আমাকে এইভাবে হাল অবস্থা করে না, আমার কাছে এই সমস্ত চায় না, তার আকর্ষণ নেই কেন, এটা বুঝতে পেরে ও মেয়ে তাকে আগের সেতে একটু চেঞ্জ হয়ে তাকে নিয়মিত সবকিছু উজাড় করে দেওয়ার চেষ্টা করলো। আর জামাই দেখে আমার কাছে আর আসতেই চায় না, মানে বলে যে আপনার মেয়েকে দিয়ে সময় পায় না, আপনার মেয়ের সাথে সময় কাটাচ্ছি, আপনার মেয়েকে নিয়ে হানিমুনে যাচ্ছি, এরকম বলে। মানে আমাকে এটা সেটা বলে আমাকে আমার কাছে আসতেই চায় না। কিন্তু আমার কাছে মনে খুব কষ্টের সময় সেই সময় যাচ্ছিল, যে জামাইয়ের সাথে এইভাবে দিনের পর দিন থাকতে থাকতে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেলো, জামাইকে ছাড়া আর আমার ভালোই লাগে না। কিন্তু জামাই হঠাৎ করে ফাঁকি দেয়, হঠাৎ করে আমার একদিন বলে ফেললো যে আরে সোনা রে, আরে জান, তুমি তো 3টার মা, তোমার কাছে যে একরকম মেয়ে, আর তোমার মেয়ে তো এখনো সন্তান সম্ভাবনাই হলো না, তো তার সাথে একটু সময় সুযোগ দিই, আমারও তো সন্তান আদি লাগবে, আমিও চাই যে আমাকে কেউ বাবা বলে ডাকুক, আমার একটা ছেলে মেয়ে হোক। তখন আমি চিন্তা করলাম তাই তো, মেয়ে যেহেতু ওর ঘাড়ে দিছি, মেয়েরও তো একটা সন্তানাদি দরকার। তারপরে এইভাবে চলতে চলতে ওদেরও একটা সন্তানাদি হলো পরের বছরে। জামাই আর আসে না আমার কাছে, একদম আশা বাদ দিয়ে দিল। তার মানে তখন বুঝতে পারলাম যে আমার মেয়েকে নিয়ে এখন জামাই সুখে। তো আমি তো এইটাই চাইছিলাম যে জামাই যাতে বাইরে কোনো অন্য মেয়ে ছেলের সাথে জড়িয়ে না যায়, সে যেন আমার মেয়েকে ধরেই থাকে। তো বন্ধুরা, আমি যদি আমার জামাইকে এই সুযোগটা না দিতাম, তাহলে তো আমার জামাই নিশ্চয় অন্য কোনো মেয়ের পাল্লায় পড়ে যেত। এই যে শেষকালে আমার মেয়ের সঙ্গে সংসারে, সে তো এখন সুখী দাম্পত্য জীবনে, এইটাই তো আমি চেয়েছিলাম। তো বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো? এই পর্যন্তই আমার গল্পটা ছিল। মানে আমিও সুখী, আমার স্বামীও কর্ম করতে থাকলো, আমার মেয়ের জীবনেও আমার মেয়ে সংসারে সন্তান আদি পেলো, এবং আমার জামাইও খুশি আমার মেয়েকে পাওয়ার পরে। আমার মেয়ের আচরণে আমার জামাইও মুগ্ধ হলো, আমার জামাইও ঠিকঠাক মতো আমার মেয়েকে নিয়ে আবার পূর্বের মতো সংসার সেটেলমেন্ট করে সে বসলো। আর আমি জামাইয়ের থেকে একটু বিরত হয়ে গেলাম, দেখলাম এরকম আর অন্যায় কতদিন করা যায়। যাই হোক, এটা মনে হয় ভালো কাজ ছিল না। যাই হোক, এটা হওয়ার পরে আমি আবার পূর্বের অবস্থানে আমার স্বামীকে নিয়ে সংসার জীবন করতে থাকলাম। কিন্তু 3টার মাকে পাওয়ার পরে আমার জামাই যে কতটা খুশি হয়েছিল, এটা আসলে তার চালচলনেই আমি মুগ্ধ হয়ে গেছিলাম। আর আমার জামাই আমার সংসারে আমাকে পাওয়ার পরে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল বন্ধুরা। মানে আমার সংসারের কোনো অভাবই ছিল না। মাঝখান দিয়ে আমার বিনিময়ে আমার স্বামীটাও একটা কর্ম পেল, আমার স্বামীর এখন 25,000 টাকা মাসে বেতন পায়। মানে আমার সংসার এখন ভালো মতো চলে দেয়। আর সংসারের কাঁচা খ্যাত খোলা এগুলো আর এখন করা হয় না, ওরকমই পড়ে থাকে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটা আজ এই পর্যন্তই। তো যদি এই সংলাপটি, এই গল্পটি শুনে তোমাদের ভালো লেগে থাকে, তোমরা বিন্দুমাত্র বিনোদন পেয়ে থাকো, আনন্দ পেয়ে থাকো, তাহলে এক্ষুনি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। যদি তোমাদের চাওয়া পাওয়া থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে, আর তোমার পরিবারের খেয়াল রাখবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।